জিলেট 2024 যারা দিতে চলেছো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান, যেই ইম্পর্টেন্ট ইনফরমেশান ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অলরেডি পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। যদি আমরা দেখতে পাই তাহলে এইখানে গিয়ে আমরা যদি জিলেট সেকশনে যাই, তাহলে জিলেট সেকশানে যে ইনফরমেশন বুলেটিনটা আছে সেই ইনফরমেশন বুলেটিনে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপ টু অ্যাডমিশন প্রসেস পর্যন্ত কিন্তু বেশ কিছু পয়েন্ট কিন্তু স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন যদি আমরা ইনফরমেশন বুলেটিনটা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ইনফরমেশন বুলেটিনের ডেট অফ এক্সামিনেশন বলা আছে কিন্তু 29/6, তার মানে হচ্ছে জুনের 29 তারিখে এক্সাম হতে চলেছে। এবং নেক্সট আমরা যদি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেখি, তাহলে সেখানে ফার্স্ট এই পয়েন্টে যদি আসি, তাহলে এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন। মানে এই যে অ্যাপ্লিকেশন প্রসেস, এই অ্যাপ্লিকেশন যে ফর্ম ফিল আপ, এটা কিন্তু পুরোটাই অনলাইন বেস হবে। সেখানে কিন্তু কোনো অফলাইন বেস কিন্তু কোনো অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু করা যাবে না। নেক্সট, এনশিওর ফিলিং জেনুইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল। মানে জেনুইনলি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে। এবং যখন কেউ ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাওয়া যাবে। নেক্সট, ডু নট অ্যাটেম্প টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান। কোনো ধরনের কোনো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান বা আনঅফিসিয়াল যদি কোনো ওয়েবসাইট থেকে যদি তোমরা কোনো ফর্ম ফিল আপের চেষ্টা করো, তাহলে সেটা কিন্তু ভ্যালিড হবে না। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটাই কিন্তু ভ্যালিড। নেক্সট যদি আমরা দেখি, ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইউনিক ইমেল আইডি। যে মোবাইল নাম্বারটা বা যে ইমেল আইডিটা ওখানে তোমরা দেবে সেটা যেন ভ্যালিড হয়, এবং সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডি ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা ভেরিফিকেশন করতে হবে। তার জন্য মোবাইল নাম্বার যেটা বা ইউনিক ইমেল আইডি যেটা হবে সেটা যেন ভ্যালিড থাকে, সেই ব্যাপারটা কিন্তু খেয়াল করতে হবে। নেক্সট, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান যখন অ্যাপ্লিকেশন প্রসেস, সেই অ্যাপ্লিকেশন প্রসেসের শুরুতেই ওখানে রেজিস্ট্রেশন করতে হয়, এবং রেজিস্ট্রেশন করার সময় ক্যান্ডিডেটের নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, তার ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ কিন্তু যেটা কারেক্ট সেটাই কিন্তু দিতে হবে। এবং এই যে ইনফরমেশনটা, এটা কিন্তু একবার যদি দেওয়া হয়ে থাকে, তাহলে একবার এই ইনফরমেশনগুলো দিয়ে যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিতীয়বার কোনোভাবেই কিন্তু সেটা আর কোনো চেঞ্জ বা মডিফাই বা এডিট করা কোনো অপশান থাকবে না। তার জন্য তোমরা যখনই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন প্রসেসটা যখন তোমরা করবে, তখন কিন্তু বিশেষ করে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার বা ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ তোমরা কিন্তু একদম কারেক্টলিভাবে ওখানে দেবে, এবং সেটাকে আরেকবার চেক করে নেবে যে হ্যাঁ সমস্ত কিছু ইনফরমেশন ওখানে কারেক্ট দেওয়া আছে কিনা। নেক্সট, ডু নট শেয়ার ইওর অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড স্ক্রুটিনি সিকিউরিটি কোশ্চেন। মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বলেই দিয়েছে যে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই পাসওয়ার্ড, এইটা যেন অন্য কারোর সাথে যেন তোমরা না শেয়ার করো, কারণ যে কোনো মুহূর্তে কোনো কিছু যদি মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সেক্ষেত্রে কোনোভাবে কোনো দায়ী থাকবে না। নেক্সট, খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে আপলোড স্ক্যান কপি অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। ফটোগ্রাফ এবং সিগনেচার এই দুটোর যে কপি, এটার স্ক্যান কপি হচ্ছে আপলোড করতে হবে যখন আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে প্রসেস, সেখানে কিন্তু মানে ফটোগ্রাফ এবং সিগনেচারটা কিন্তু সেখানে আপলোড করতে হবে। নেক্সট, এরপরে যদি আমরা দেখি, ইফ এনি ইনফরমেশন আদার দেন নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ, মানে এই যে রেজিস্ট্রেশনের সময় যেটা একটু আগে আমি বললাম যে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল,
এইগুলো ছাড়া আদার্স কোনো অপশানে যদি কোনো ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে ডিউরিং দ্য ফর্ম ফিল আপের সময়, তাহলে সেটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটা ডেট দেওয়া হবে, যেটা কারেকশন পিরিয়ড। সেই ডেটে কিন্তু সেটাকে কারেকশন করা যাবে। কিন্তু তোমরা প্রত্যেকটা ইনফরমেশন যখন দেবে ফর্ম ফিল আপের সময়, সেটা কিন্তু একদম কারেক্টলি দেবে, যাতে ফার্দার তোমাদের আর কোনো প্রবলেম না হয়। এবং অ্যাপ্লিকেশন যখন করবে তখন প্রত্যেকটা স্পেলিং দেখে নেবে, প্রত্যেকটা যে নাম্বার ঠিকঠাক আছে কিনা, অ্যাড্রেস ঠিক আছে কিনা, প্রত্যেকটা স্পেলিং, তারপর হচ্ছে যে পিন নাম্বার যেগুলো দিতে হয় সেগুলো কিন্তু কারেক্টলিভাবে তোমরা দেবে। কারণ একবার কিন্তু কারেকশন মানে কিছু পয়েন্ট ছাড়া, যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ ছাড়া বাকি কারেকশনের অপশন পাবে। কিন্তু আমার পার্সোনালি তোমাদের আমি ওপিনিয়ন দেব, সেটা হচ্ছে কারেকশন যাতে ফার্দার আমাদের করতে না হয়, সেটা প্রত্যেকটা পয়েন্ট তোমরা একবার রিচেক করে নেবে। এক্সামিনেশনের যে ফিস যেটা, সেই এক্সামিনেশন ফিস যেটা থাকবে সেটা নেট ব্যাংকিংয়ে দেওয়া যেতে পারে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করার অপশন তোমরা পাবে। এবং এক্সাম ফিস কত সেটা যদি আমরা দেখি, তাহলে 500 টাকা ফিস হচ্ছে ফর দ্য জেনারেল মেল ক্যাটাগরি। জেনারেল মেল ক্যান্ডিডেট যারা, তাদের জন্য 500 টাকা ফিস। জেনারেল ফিমেল ক্যান্ডিডেট যারা, তাদের জন্য 400 টাকা ফিস রাখা হয়েছে। নেক্সট, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস যদি মেল ক্যান্ডিডেট হয় তাহলে তার জন্য 400 টাকা ফিস। আর যদি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা ইডাব্লিউএস যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তার জন্য 300 টাকা ফিস। এবং থার্ড জেন্ডার যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য 300 টাকা ফিস কিন্তু এখানে পরিষ্কার বলা আছে। নেক্সট, কিপ কপিজ অফ কনফার্মেশন পেজ অ্যান্ড দ্য অ্যাডমিট কার্ড অফ সেফ কাস্টাডি। ম্যাক্সিমাম টাইম কি হয়, তোমরা ফর্ম ফিল আপ করে নাও, কিন্তু ফর্ম ফিল আপ সাকসেসফুলি কমপ্লিটের পরে, পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কনফার্মেশন পেজটা অনেকেই কিন্তু ডাউনলোড করে রাখতে ভুলে যায়। কিন্তু এই যে কনফার্মেশন পেজ, সেই কনফার্মেশন পেজটা কিন্তু তোমাদের অবশ্যই প্রিন্ট আউট করে কপি সেটা তোমার কাছে রাখতে হবে। এবং অ্যাডমিট কার্ড যেটা তোমরা পাবে, সেই অ্যাডমিট কার্ডটাও কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে। কারণ এই কনফার্মেশন পেজ এবং অ্যাডমিট কার্ড, এই দুটো কিন্তু ডিউরিং দ্য অ্যাডমিশন, যখন অ্যাডমিশন প্রসেস চলবে সেইখানে কিন্তু খুব ইম্পর্টেন্টভাবে এটা কাজে লাগে। তার জন্য তোমরা কিন্তু এটা প্রিন্ট আউট করে তোমাদের কাছে কপি রাখতে পারো। নেক্সট, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য বোর্ড ওয়েবসাইট, যেখানে মেনলি যে সমস্ত এর পরে ফার্দার যে ইনফরমেশনগুলো আসবে সেইগুলো সমস্ত কিন্তু বোর্ডের যে ওয়েবসাইট, এখানে দুটো ওয়েবসাইট বলা আছে, এই দুটো ওয়েবসাইট থেকে পাবে। বা আমরা তোমাদের টাইম টু টাইম জানিয়ে দেব কিভাবে কি ইনফরমেশন যখন আসবে, যখন বোর্ডের তরফ থেকে কোনো অফিসিয়াল ইনফরমেশন আসবে জিলেট 2024 নিয়ে, সেটা কিন্তু আমরা টাইম টু টাইম জানিয়ে দেবো। যে হ্যাঁ, কোনো ক্যান্ডিডেটের সাপোজ লাস্ট যে র্যাঙ্ক, একদম শেষের দিকে র্যাঙ্ক আসছে, কিন্তু সেটা কিন্তু অ্যাডমিশন যে কনফার্মেশন হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দিতে পারছে না। বা কোনো স্টুডেন্ট যদি এক্সামে অ্যাপিয়ারিং হয় কিন্তু তার যদি র্যাঙ্ক না আসে, তাহলেও এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে এরকম কোনো সিওরিটি নেই যে ক্যান্ডিডেট শুধুমাত্র পরীক্ষায় বসলে বা তার র্যাঙ্ক যদি শেষের দিকে র্যাঙ্ক হয়, লাস্ট দিকের দিকে যদি র্যাঙ্ক থাকে, তাহলে তার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। এই গ্যারেন্টি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে দেওয়া নেই। অ্যাপ্লিকেবল রুলস অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং উইল ডিটারমাইন অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাডমিশন ক্রাইটেরিয়া। যেখানে অ্যাডমিশন প্রসেস যেটা চলবে সেটা সাধারণত যে কাউন্সেলিং প্রসেস বা যেভাবে সিট অ্যালটমেন্ট হবে, যেভাবে র্যাঙ্ক আসবে, সেই র্যাঙ্ক ওয়াইজ কাউন্সেলিং প্রসেস চলবে। এটাই হচ্ছে অ্যাপ্লিকেবল রুলস বাই দ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আর এখানে 3 নম্বর এই জায়গাটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট যারা যারা বিভিন্ন যে ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং, যারা যে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চলেছে, তারা কিন্তু সেই ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিকে তারা কিন্তু আগে থেকে সেভাবে তারা অ্যাওয়ারনেস হয়ে যাবে যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের কী রুলস রেগুলেশন, কী ফি স্ট্রাকচার থাকে, কী সিস্টেমে এক্সামিনেশন সিস্টেম, এইগুলো কিন্তু ক্যান্ডিডেট কিন্তু
মেনলি বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি দেমসেলফ অ্যাওয়ার, তাদেরকে কিন্তু এটা জেনে নিতে হবে আগে থেকে। পরে যদি সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে কেউ যদি কোনো ইস্যু নিয়ে আসে বা যদি কোনো কমপ্লেন টাইপের যদি কেউ করতে চায়, তাহলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু সেখানে মেনলি দায়ী থাকবে না। নেক্সট, যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে বা কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং দ্য এক্সামিনেশন, তাহলে কিন্তু সে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিস সেখানে কিন্তু সে কন্ট্যাক্ট করতে পারে, বা এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে, ইমেল আইডিতে কিন্তু কন্ট্যাক্ট করা যেতে পারে, বা এক্সামিনেশন হেল্প ডেস্কের একটা নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারেও কিন্তু সেখানে কন্ট্যাক্ট করা যেতে পারে। এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে এখানে মেনলি দেখতে পাবো যে মেনলি আবার একবার শিডিউল নিয়ে বলা আছে 29শে জুন 2024 স্যাটারডে এক্সাম হবে এবং 11টা থেকে 1টা পর্যন্ত টাইম এখানে বলা আছে। যদি ফার্দার কোনো ধরনের কোনো কন্ডিশন সিচুয়েশন যদি ঠিকঠাক থাকে, তাহলে এই টাইমেই কিন্তু এক্সাম হবে, এই ডেটেই কিন্তু মেনলি এক্সাম হবে। যদি সিচুয়েশন যদি সেভাবে আসে, তাহলে কিন্তু সেখানে এক্সাম টাইম বা ডেট সেখানে চেঞ্জও হতে পারে। তো সেটা কিন্তু যদি কোনো কারণে চেঞ্জ হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু জানানো হবে। নেক্সট, প্যাটার্ন অ্যান্ড কোশ্চেন পেপার। তো কোশ্চেন পেপার বা প্যাটার্ন সাধারণত কিভাবে থাকবে না, কোশ্চেন পেপার সাধারণত অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইল সিলেক্ট হিজ আর কোয়ালিফিকেশন এক্সামিনেশন। যখন কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে, সেখানে তাকে বলা হবে যে তার কোয়ালিফিকেশন কি আছে, ডিপ্লোমা ইন ফার্মাসি। যারা ফার্মাসি থেকে আছো তারা ডিপ্লোমা ইন ফার্মাসি দেবে, আর যারা বিএসসি থেকে বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে তারা বিএসসি বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ওখানে দেবে। যার কোয়ালিফাই করেছো বা যেটা কোয়ালিফাই করতে চলেছো যে ব্যাকগ্রাউন্ড থেকে, সেটা কিন্তু ওখানে তোমাকে দিতে হবে। নেক্সট, এরপরে কোশ্চেন প্যাটার্ন কীভাবে হবে না, সাধারণত দুটো পেপারে হয়ে থাকে, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1-এ থাকবে হচ্ছে সাধারণত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা বিএসসি স্টুডেন্ট যারা, আর পেপার 2 হচ্ছে ফার্মাসি স্টুডেন্টদের জন্য সাধারণত থাকবে। এবার পেপার 1 বা পেপার 2, এবার যদি আমরা এটাকে একটু ভাগ করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানে পেপার 1টা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো পেপার 1-এ সাধারণত কোশ্চেন প্যাটার্ন যেটা থাকবে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। এইখানে ফার্মাসি স্টুডেন্টদের কনফিউজ হয়ে থাকে যে আমাদের 1 নম্বরে কোশ্চেন থাকবে, আবার 2 নম্বরের কোশ্চেন থাকতে পারে, বা আমরা ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি থেকে কিভাবে কি পরীক্ষা দেবো। তো আমি আবারও বলছি, পেপার 1টা কিন্তু ডিপ্লোমা ইন পেপার 1টা কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিএসসি ক্যান্ডিডেট শুধুমাত্র তাদের জন্য, কিন্তু পেপার 2 হচ্ছে শুধুমাত্র ফার্মাসি স্টুডেন্টদের জন্য। পেপার 2 হচ্ছে ফার্মাসি স্টুডেন্টদের জন্য এবং 100 নম্বরের কোশ্চেন হবে, এবং সেই কোশ্চেনটা হচ্ছে ক্যাটাগরি 1 বিলংস করবে। ক্যাটাগরি 1 কি না, ক্যাটাগরি 1 হচ্ছে যে এখানে ক্যাটাগরি 1-এ কিন্তু প্রত্যেকটা যে কোশ্চেন তার 1 নাম্বার করে থাকবে, তার মানে 100টা কোশ্চেন 100 নাম্বার থাকবে। এবং নেক্সট, সেখানে সাধারণত নেগেটিভ মার্কিং যদি বলা হয়, তাহলে 4টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে, বা একটা ভুল করলে সেখানে 1/4 নাম্বার কিন্তু সেখানে মাইনাস হবে। তো এটা হচ্ছে নেগেটিভ মার্কিং। না হলে 1 নাম্বার করে কোশ্চেন কিন্তু 100টা, তার মানে 100টা কোশ্চেনের জন্য 100 নাম্বার। কোনো 2 নাম্বারের কোশ্চেন কিন্তু ফার্মাসি স্টুডেন্টদের জন্য থাকবে না। অল কোশ্চেন উইল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, সমস্ত কোশ্চেন কিন্তু এমসিকিউ টাইপ হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কিন্তু কোশ্চেন হবে। আর সিলেবাস যদি বলা হয়, তাহলে মেনলি সিলেবাসটা কি, ডিপ্লোমা ইন ফার্মাসি যারা মানে যারা ফার্মাসি থেকে আসবে, তো ফার্মাসির সিলেবাসটা হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা ইন ফার্মাসির যে সিলেবাস, সেটাই কিন্তু মেনলি ফার্মাসির সিলেবাস। তো এখানে যদি আমরা সিলেবাসটা দেখি, তাহলে অ্যাপেন্ডিক্স 5-এ আমরা যাব, অ্যাপেন্ডিক্স 5-এ ওখানে সিলেবাসটা নিয়ে বলা আছে। এবার হচ্ছে স্কোরিং মেথড। তো স্কোরিং মেথড কীভাবে হবে না, ক্যাটাগরি 1 থেকে, যেহেতু ক্যাটাগরি 1টা হচ্ছে ফার্মাসি, তো ক্যাটাগরি 1 থেকে যেভাবে স্কোর মেথডটা তৈরি হবে, সেটা হচ্ছে একটা কোশ্চেন মানে একটা 1 অপশান ইজ কারেক্ট, একটা অপশান কারেক্ট হবে। 3টে অপশান থাকতে পারে, সাপোজ 1 2 3 4 করে 4টে অপশান থাকবে। 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান কারেক্ট হবে, বাকি 3টে ইনকারেক্ট। তো আমাদের কারেক্ট অপশানটায় যদি কেউ
কারেক্ট করে আসে, মানে কারেক্ট অপশানটাকে যদি কেউ মার্কিং করে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বার। আর যদি এটা রং হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে নেগেটিভ হয়ে যাবে 1/4 সিস্টেম। কারেক্ট রেসপন্স উইল ইল্ড 1 মার্কস ফর এচ কোশ্চেন, 1 নাম্বার করে সাধারণত প্রত্যেকটা কোশ্চেনে থাকবে। ইনকারেক্ট রেসপন্স উইল ইল্ড 1/4 মার্ক, দ্যাট মিনস 25% নেগেটিভ মার্কসিং কিন্তু থাকবে। ফর এনি কম্বিনেশন অফ মোর দেন ওয়ান অপশান, মানে কোনো কোশ্চেনে যদি এরকম সিস্টেম থাকে 1, 2, 3, 4-এর মধ্যে দুটো অপশান হচ্ছে কারেক্ট, মানে একের বেশি কারেক্ট, তো সেক্ষেত্রে কিন্তু যদি একের বেশি কারেক্ট অপশান হয় এবং কোনো স্টুডেন্ট যদি একটাই অপশান কারেক্ট করে আসে, বাকি আরেকটা অপশান যদি সে না সিলেক্ট করে আসে বা আরেকটা অপশান যদি না কারেক্ট করে আসে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই কোশ্চেনটা সাধারণত ভুল হয়ে থাকে বা সেটাকে নেগেটিভ মার্কিং ধরা হবে। এবং এরকম কোশ্চেন সাধারণত ফার্মাসিতে খুব কমই দেখা গেছে। তো সিস্টেম যেহেতু বলা রয়েছে যে হ্যাঁ এই প্রসেসে আমার স্কোরিং মেথড, তাহলে এটাকেও ফলো করতে হবে। হয়তো বা কোনো সময় দেখা যেতে পারে যে দুটো বা একটা কোশ্চেন এরকমও দেখা যেতে পারে যেখানে একটার বেশি দুটো অপশান কিন্তু কারেক্ট। তো যদি সেখানে কেউ দুটো অপশানই যদি কারেক্ট না সিলেক্ট করে আসে, তাহলে একটা সিলেক্ট করলেও কিন্তু সেখানে মার্কস পাওয়া যাবে না। নট অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইল ফিস্ট 0 মার্কস, যদি কোনো কোশ্চেন যদি কেউ অ্যাটেন্ড না করে আসে তাহলে সেটা কিন্তু 0 মার্কস চলে যাবে, সেটাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং আসবে না। ওকে, নেক্সট যদি আমরা বলি যে অ্যান্সার কিভাবে দেওয়া যাবে, মোড অফ অ্যান্সারিং, সেটা হচ্ছে ওএমআর সিট থাকবে। ওএমআর সিট এমসিকিউ বেস যেহেতু কোশ্চেন, তাও সেখানে ওএমআর সিট থাকবে। ওএমআর সিট নিয়ে আমি পরে একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো ওএমআর সিটে কিন্তু আমাদের কিছু বাবল এরকমভাবে অপশানে দেওয়া থাকবে কোশ্চেন নাম্বার ওয়াইজ। সাপোজ এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনের 4টে অপশান, তো 4টে এরকম বাবল করা থাকবে। তো সেখানে ব্লু বা ব্ল্যাক যে কোনো একটা, আইদার ব্লু না হলে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু সেই বাবলটাকে এইভাবে ফিল আপ করতে হবে। তো খেয়াল রাখতে হবে যাতে এই বাবলটাকে কোনোভাবে যেন ক্রস না করে বাইরে আমাদের ওভার রাইটিং হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আনসার সেটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো এইভাবে আমাদের আনসারগুলো সিলেক্ট করতে হবে। নেক্সট, র্যাঙ্কিং মেথড, কিভাবে র্যাঙ্ক তৈরি হবে সেটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড উইল প্রিপেয়ার মেরিট র্যাঙ্ক বেসড অন দ্য ক্যান্ডিডেট স্কোর ইন দ্য কমন এন্ট্রান্স টেস্ট, মানে যেভাবে ক্যান্ডিডেটের স্কোর হবে সেই হিসাবে কিন্তু ক্যান্ডিডেটের সমস্ত র্যাঙ্কগুলো তৈরি হবে। এবং সেই র্যাঙ্কগুলো যখন তৈরি হবে তখন কিন্তু সেখানে ইন্ডিভিজুয়ালি ক্যান্ডিডেট উইল বি এবল টু ভিউ অ্যান্ড ডাউনলোড হিজ র্যাঙ্ক কার্ড, প্রত্যেকে কিন্তু আলাদাভাবে তার র্যাঙ্ক দেখতে পাবে এবং তার র্যাঙ্ক কার্ডটা কিন্তু সে ডাউনলোড করতে পারে। হুইচ উইল কন্টেন স্কোর অ্যান্ড র্যাঙ্ক, যেখানে কিন্তু স্কোরও বলা থাকবে এবং র্যাঙ্ক কত হয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেটাও কিন্তু বলা থাকবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ডাজ নট পাবলিশ এনি র্যাঙ্ক স্কোর লিস্ট ফর পাবলিক টু এনশিওর কনফিডেন্সিয়ালিটি টু ইচ ইন্ডিভিজুয়ালি ক্যান্ডিডেট। ওকে, নেক্সট কি বলা আছে, দ্য র্যাঙ্ক শ্যাল বি ইন দ্য নেম অ্যান্ড স্টাইল অফ জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক এবং পিএমআর ফার্মাসি মেরিট র্যাঙ্ক। তো বিশেষ করে যারা ফার্মাসিতে আছে, ফার্মাসিদের জন্য সাধারণত এখানে পিএমআর র্যাঙ্কটাই কিন্তু দেখতে হবে, ফার্মাসি মেরিট র্যাঙ্ক কত হয়েছে সেটা কিন্তু দেখতে হবে। আর জিএমআরটা সাধারণত আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির জন্য, ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য ফার্মাসি মেরিট র্যাঙ্কটাই কিন্তু মেনলি অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট পয়েন্টে বলা আছে যে র্যাঙ্কিং শ্যাল বি ডান ইন দ্য ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে যেটাকে আমরা সাধারণত এরকম যদি বলি যে 100, 99, 98, 97, 96, তো এই যে ওপর থেকে নিচ পর্যন্ত এটাকে আমরা বলি ডিসেন্ডিং অর্ডার। তো সাধারণত যার মার্কস সব থেকে বেশি থাকবে, সাপোজ 5জন ক্যান্ডিডেটের মার্কস হচ্ছে, একজন পেয়েছে 80, একজন 78, একজন 82, একজন হচ্ছে 84, তাহলে কিন্তু এখানে ডিসেন্ডিং অর্ডারেই কিন্তু তোমাদের মার্কস ক্যালকুলেট হবে, র্যাঙ্ক ক্যালকুলেট হবে। সেটা হচ্ছে 84 1 নম্বর, নেক্সট 82 হচ্ছে 2 নম্বর, 80 হচ্ছে 3 নম্বর, আর 78 হচ্ছে 4 নম্বর। তো এইভাবে কিন্তু ডিসেন্ডিং অর্ডারে তোমাদের র্যাঙ্ক তৈরি হবে, সেটা কিন্তু মার্কসের উপরে ডিপেন্ড করে
যার যত বেটার মার্কস থাকবে তার র্যাঙ্ক তত কিন্তু এগিয়ে যাবে। নেক্সট, রিজার্ভ ক্যাটাগরির জন্য যে সমস্ত র্যাঙ্ক পাবলিশ করা হয় বা রিজার্ভ ক্যাটাগরি যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি র্যাঙ্ক ইডাব্লিউএস র্যাঙ্ক এগুলো কিন্তু আলাদাভাবে দেখা যাবে তাদের মেরিট পজিশনে, এবং সেখান থেকে মানে আমরা যে র্যাঙ্ক কার্ড যেটা ডাউনলোড করতে পারবো সেখানেই আমাদের কিন্তু এসটি র্যাঙ্ক এসসি র্যাঙ্ক ওবিসি মানে ওবিসি এ ওবিসি বি এই সমস্ত র্যাঙ্কগুলো কিন্তু সেখানে আলাদাভাবে আমাদের দেওয়া হয়ে থাকবে, এবং সেই এসসি এসটি ওবিসি বা ক্যাটাগরি যে সমস্ত র্যাঙ্কগুলো তার উপরে ডিপেন্ড করেই কিন্তু ধীরে ধীরে সেখানে কাউন্সেলিং তৈরি হবে এবং সেটা কিন্তু চলতে থাকবে। আর এই এসসি এসটি ওবিসিবি এদের ক্ষেত্রেও মানে এই ক্যাটাগরি র্যাঙ্কটাও কিন্তু আমাদের ডিসেন্ডিং অর্ডারেই কিন্তু তৈরি হবে। নেক্সট, যদি কখনো এরকম দেখা যায় যে কোনো একের বেশি ক্যান্ডিডেটের দুইজন বা চারজনের বা তিনজনের যদি র্যাঙ্ক সেম স্কোর হয়ে থাকে, যদি সেম স্কোর হয়ে থাকে মানে যদি এই দুইজন বা তিনজন যদি একই নাম্বার পায় তাহলে তাদের র্যাঙ্কটা কার আগে বা কার পরে হবে। তো সেখানে আমরা যদি বলি যে আমাদের ফার্মাসি সাধারণত পেপার টু এবং পেপার টুতে যদি এরকম সিচুয়েশন হয় যে তিনজন ক্যান্ডিডেটেই 80 করে নাম্বার পেয়েছে, তো সেখানে কোশ্চেন হতে পারে যে এখানে কার র্যাঙ্কটা আগে আসবে। তো সেখানে এই তিনজনের মধ্যে দেখা যাবে যে লেস নেগেটিভ মার্কিং, টোটালের উপরে নেগেটিভ মার্কিং কার কম সেই লেস নেগেটিভ মার্কিংয়ের উপরেই কিন্তু আমাদের র্যাঙ্কটা আগে আসবে। এবং যদি লেস নেগেটিভ মার্কিংও যদি আমাদের সেম হয়ে থাকে দুজনের বা তিনজনের একসঙ্গে, তাহলে সেখানে কিন্তু যে ডেট অফ বার্থ যার বেশি থাকবে সেই ডেট অফ বার্থ যার বেশি তাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। এবং ডেট অফ বার্থও যদি সেম থাকে তাহলে সেখানে এরপরে আমাদের যে স্টেপ আসবে যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে স্টেপ সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাসেন্ডিং অর্ডার মানে 1 2 3 4 5 6 এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। তো অ্যাপ্লিকেশন নাম্বার যার আগে থাকবে যার কম থাকবে যার আগে অ্যাপ্লিকেশন করা হবে সে কিন্তু সেখানে প্রায়োরিটি পাবে। নেক্সট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলা হয় তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে সাধারণত আমাদের যে ডিপ্লোমা যে ফার্মাসি সেখানে সাধারণত কোনো এলিজিবিলিটি মানে এজ লিমিট কিন্তু থাকে না, নো আপার এজ লিমিট কিন্তু সেখানে সাধারণত এখানে বলা আছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর ডিপ্লোমা হোল্ডার ইন ফার্মাসি সাধারণত কোনো আপার এজ লিমিট সেখানে থাকে না। নেক্সট ক্রাইটেরিয়া যদি বলি যে কত মার্কস থাকতে হবে তাহলে হচ্ছে ডিপ্লোমাতে সাধারণত ডিপ্লোমা ইন ফার্মাসিতে 45% মার্কস থাকতে হবে। যদি কোনো কেউ ক্যাটাগরি থাকে এসসি এসটি ওবিসি তাহলে 40% মার্কস থাকলেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে ডিপ্লোমা ইন ফার্মাসি থেকে জিলেট 2024-এ। ডিপ্লোমা হোল্ডার ইন ফার্মাসি সিকিং অ্যাডমিশন ইনটু ডিগ্রি কোর্স ইন ফার্মাসি, the candidate must pass diploma in pharmacy from an institute approved by the Pharmacy Council of India under section 12 of the Pharmacy Act। তো ডিপ্লোমা যারা পাস করেছো ফার্মাসি থেকে যারা বি ফার্মে অ্যাডমিশন নেবে তাদেরকে কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করতে হবে কোনো একটা ইনস্টিটিউট থেকে, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ্যাল কোনো একটা ইনস্টিটিউট, এবং ফার্মাসি অ্যাক্ট আন্ডার দ্য সেকশন 12 এর আন্ডারে কিন্তু ইনস্টিটিউটকে থাকতে হবে, সেখান থেকে পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট সিকিউর অ্যাটলিস্ট 45% মার্কস এখানে থাকতে হবে। এসসি এসটি ওবিসিদের জন্য সাধারণত আমাদের 40% মার্কস দরকার, আর যদি জেনারেল হয় তাহলে সেক্ষেত্রে 45% মার্কস কিন্তু সেখানে মিনিমাম থাকতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, যে সমস্ত ডকুমেন্টসগুলো মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে ক্যান্ডিডেটের ডকুমেন্টস আধার কার্ড থেকে শুরু করে ডিপ্লোমা ইন পাসিং সার্টিফিকেট মাধ্যমিক এইচএসএস অল দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন তখনই হবে যখন হচ্ছে আমাদের যে র্যাঙ্ক প্রডিউস হবে, র্যাঙ্কের পরে যখন কাউন্সেলিং হবে, তো কাউন্সেলিংয়ের পরে যে কলেজ অ্যালট হবে ফার্স্ট অ্যালটমেন্টে সেই কলেজে গিয়ে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করতে হবে। এখন ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু কোনোভাবে এখন ডকুমেন্ট ভেরিফিকেশনের কোনো অপশন নেই। এখন ডকুমেন্ট ভেরিফিকেশনটা শুধুমাত্র তখনই হবে যখন ফার্স্ট অ্যালটমেন্ট আসবে কোনো ইনস্টিটিউটের। রিজার্ভ ফর সিট ফর স্টুডেন্ট আন্ডার রিজার্ভ ক্যাটাগরি, যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আছো তারা সাধারণত রিজার্ভ ক্যাটাগরিতে তারা সিট পাবে, এবং রিজার্ভ ক্যাটাগরিতে যে সিটগুলো ফিল আপ থাকে
সেটা কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক যেটা আসবে তার উপরে বেস করেই কিন্তু সেখানে অ্যাডমিশন নেওয়া যাবে। আচ্ছা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেটের একটা ফরম্যাট এখানে দেওয়া রয়েছে এই ইনফরমেশন বুলেটিনের সঙ্গেই। তো এটাকে প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে তোমরা সেখান থেকে করাতে পারবে। আদারওয়াইজ রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমরা অনলাইনেও ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেও তোমরা সেখান থেকেও অ্যাপ্লিকেশন করে সেখান থেকেও নিতে পারো। ডোমিসাইল সার্টিফিকেট তাদের জন্য সাধারণত অ্যাপ্লিকেবল, যেটা হচ্ছে অনলি দোজ ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল হু আর আইদার মানে রেসিডিং ইন ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট ফর লাস্ট 10 ইয়ার্স অফ, মানে এই যে ডেট 31/12/2023, এই ডেটের লাস্ট 10 বছর কিন্তু কোনো ক্যান্ডিডেটকে এখানে প্রেজেন্ট থাকতে হবে। আদারওয়াইজ যার পেরেন্ট হুজ পেরেন্ট আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং পার্মানেন্ট অ্যাড্রেস উইথিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট যদি থাকে কোনো ক্যান্ডিডেটের পেরেন্টস, তাহলে সেটা আমাদের ডোমিসাইল অ্যাপ্লিকেবল হবে সেখানে। বা যদি কোনো ক্যান্ডিডেট লাস্ট 10 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলের কন্টিনিউয়াসলি যদি থেকে থাকে এই ডেট হিসেব করে, তাহলে সেটাও কিন্তু ডোমিসাইল অ্যাপ্লিকেবল হবে। আর যদি এরকম কোনো ক্রাইটেরিয়াতে কোনো স্টুডেন্ট আসে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সাধারণ মানে এই যে ফার্স্ট অপশানটা বলা আছে এর ক্ষেত্রে কিন্তু পারফর্মা F1 ফিল আপ করতে হবে। আর যদি বি নম্বরে যদি কোনো ক্যান্ডিডেট আসে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু পারফর্মা বি ফিল আপ করতে হবে। তো দুটো আলাদা আলাদা প্রোফর্মা আছে, যে আলাদা প্রোফর্মাগুলো এখানে বলা আছে। নেক্সট, কোন অথরিটি সাধারণত ডোমিসাইল সার্টিফিকেটের ইস্যু করতে পারে সেটাও বলা আছে, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো এইখানে যে কিছু পজিশন দেওয়া আছে এরাই সাধারণত ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করতে পারে। আদার্স কোনো ধরনের কোনো পজিশনের যদি কেউ ইস্যু করে, তাহলে কিন্তু তার সেক্ষেত্রে সেই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। ওকে, এখানে এখানে সেটা বলাই আছে, ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপল রিপ্রেজেন্টেটিভ সাচ এজ মিউনিসিপ্যালিটি কমিশনার, কাউন্সিলর অফ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি মেম্বার অফ 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, মানে পঞ্চায়েত থেকে বা হচ্ছে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর থেকে, বা যদি সাধারণত কোনো মিউনিসিপ্যালিটি কমিশনার থেকে যদি কোনো এমএলএ এমপি থেকে যদি ডোমিসাইল নেওয়া হয়, তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এটা কিন্তু এখানে পরিষ্কার বলা আছে বাই দ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এসসি এসটি যদি সার্টিফিকেট থাকে, তাহলে এসসি এসটির ক্ষেত্রে সাব ডিভিশনাল অফিসার অফ অল ডিস্ট্রিক্ট এক্সেপ্ট কলকাতা, কলকাতা ছাড়া বাকি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো সেখানে যে এসডিও মানে সাব ডিভিশনাল যে অফিসার, সে কিন্তু এসসি এসটি সার্টিফিকেট ইস্যু করতে পারে। আর হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার মানে কলকাতা অ্যান্ড এক্স অফিসিও জয়েন্ট ডাইরেক্টর, এর কাছ থেকে সাধারণত যদি আমরা মানে কারোর যদি এসসি এসটি সার্টিফিকেট ইস্যু করা থাকে, তাহলে সেই এসসি এসটি সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। এবার আসি ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেটের ক্ষেত্রে। তো সেখানেও কিন্তু সাব ডিভিশনাল অফিসার থেকেই কিন্তু যে ডিস্ট্রিক্ট যে সাব ডিভিশনাল অফিসার সেখান থেকে কিন্তু এসসি মানে বা যে ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট ইস্যু যদি থাকে, তাহলে সেখানে কিন্তু সেই সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে। ফটো আর সিগনেচার যেটা আপলোড করতে হয় সেটা হচ্ছে ফটো সাইজ হচ্ছে 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। আর সিগনেচারের সাইজ হচ্ছে 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে, সেটা যে জেপিজি বা জেপির মধ্যে হতে হবে। ইফ এনি ডকুমেন্ট সার্টিফিকেট মার্কশিট যদি আমাদের কোনো পিডিএফ ফরম্যাটে দেওয়া হয়, তাহলে 50 থেকে 300 কেবির মধ্যে রাখতে হবে। পেমেন্ট আগেও বলেছি, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর এর মাধ্যমে দেওয়া যাবে। ফিজ স্ট্রাকচার এখানে আবারও বলা আছে, আলাদাভাবে একটা বক্স করে এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এবং আফটার সাকসেসফুলি অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজটা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ডাউনলোড করে সেখান থেকে প্রিন্ট আউটটা করে নিতে হবে। অ্যাডমিট কার্ড যখন ইস্যু হবে, তখন অ্যাডমিট কার্ড জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে নোটিফিকেশন জানিয়ে দেওয়া হবে এবং সেখানে কিন্তু অ্যাডমিট কার্ড যখন আসবে তখন আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে হ্যাঁ অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে। এক্সাম সেন্টার, প্রত্যেকের এক্সাম সেন্টার কিন্তু অ্যাডমিট কার্ডেই মেনশন করা থাকবে, তো আগে থেকে সেখানে আমরা
দেখতে পারবো যে কোন এক্সাম সেন্টারে তোমাদের পৌঁছতে হবে এবং কোথায় এক্সাম হবে। নেক্সট যদি আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে প্রোফর্মা A1, এটাকেই তোমরা প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে তোমরা এটাকে ফিল আপ করতে পারো রেসপেক্টেড যে সমস্ত অথরিটিস ওখানে বলা আছে ওখান থেকে, বা যাদের পারফর্মা বি দরকার তাদের ক্ষেত্রে পারফর্মা বি এখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে এখানে ফটো লাগিয়ে বাবা মায়ের বা নিজের ফটো লাগিয়ে এখান থেকে বাবা মায়ের সিগনেচার, ক্যান্ডিডেটের সিগনেচার এগুলো কমপ্লিট করে তোমরা যে লিগ্যাল অথরিটি তাদের কাছ থেকে কিন্তু তোমরা করাতে পারো। নেক্সট জিলেটের যে সিলেবাস, সেই সিলেবাসটাতে যদি আমরা একদম লাস্টের দিকে দেখি, তাহলে একদম লাস্ট দেখা যাবে যে ফার্মাসি সিলেবাস, এবং এখানে বলা আছে যে ডিপ্লোমা লেভেল সিলেবাস ইন ফার্মাসি অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। মানে পিসিআই থেকে ডিপ্লোমা ইন ফার্মাসির যে সিলেবাস বলা আছে সেটাই কিন্তু মেনলি জিলেটের সিলেবাস। তার মানে যে ফার্স্ট ইয়ারের যে 5টা সাবজেক্ট, সেকেন্ড ইয়ারের যে 6টা সাবজেক্ট, টোটাল 11খানা সাবজেক্টই হচ্ছে জিলেটের সিলেবাস। তো এখানে কিছু এক্সামিনেশন রুলস বলা আছে, যেমন 30 মিনিট আগে এক্সাম সেন্টারে পৌঁছতে হবে। কি কি নিয়ে যেতে হবে এক্সাম সেন্টারে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে একটা অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি, এ কপি অফ কালার ফটোগ্রাফ, যেই কালার ফটোগ্রাফটা তোমরা অ্যাপ্লিকেশনের সময় দেবে সেই কালার ফটোগ্রাফটা তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে ফটোকপিটা। আর যে হচ্ছে এনি একটা যে কোনো ধরনের একটা গভর্নমেন্ট আইডেন্টিফিকেশন প্রুফ, সেটা হতে পারে আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড হতে পারে, বা মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে, বা কলেজের কোনো বা স্কুল লেভেলের কোনো আইডি কার্ড হতে পারে। তো আমি তোমাদের বলবো আধার কার্ড বা প্যান কার্ড বা তোমরা এই দুটো ডকুমেন্টস মেনলি রাখার চেষ্টা করবে, বা ভোটার কার্ডও অরিজিনাল, সবগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যাবে, কোনো ধরনের কোনো জেরক্স কপি কিন্তু নিয়ে যাবে না। আধার কার্ড, প্যান কার্ড এগুলো সমস্ত কিছু তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করবে, কালার প্রিন্ট আউটও করতে পারো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউটও করতে পারো। আমার প্রেফারেন্স থাকবে কালার প্রিন্ট আউট করে নেওয়ার জন্য, আমি তোমাদের বলবো। এবং যেখানে ফটোকপিটা, যেই ফটোটা তোমরা সাধারণত অনলাইন অ্যাপ্লিকেশনের সময় দিয়েছো, আপলোড করেছো, সেই ফটোকপিটাই ওখানে কিন্তু তোমরা নিয়ে যাবে, এবং এটাই হচ্ছে বেটার। নেক্সট এরপরে এখানে কিছু এক্সাম সেন্টার তাদের জোন ওয়াইজ দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। তো এক্সাম সেন্টারটা তোমরা আগে একবার দেখে নেবে। ইনফরমেশন বুলেটিনটা তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমরা ডাউনলোড করবে। এরপরে ইনফরমেশন বুলেটিনটা তোমরা অ্যাপ্লিকেশন করার আগে একবার কমপ্লিটলি স্টাডি করে নেবে। যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, স্টে কানেক্টেড।